আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। লেবাননে আবারও ভয়াবহ বিস্ফোরণ, নিহত 9 জন। এদিকে 5,000-এর বেশি বেসামরিক হত্যা করছে জান্তা। এবার লেবাননে অকিটকি বিস্ফোরণ, নিহত 20 জন। অন্যদিকে ইসরায়েলের আকস্মিক হামলার নির্মম ইতিহাস। এদিকে আজ ভাষণ দেবে হিজবুল্লাহ প্রধান, আসতে পারে নতুন নির্দেশনা। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের যে পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। লেবাননে আবারও ভয়াবহ বিস্ফোরণ, নিহত 9 জন। লেবাননের বিভিন্ন স্থানে আবারও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত 9 জন প্রাণ হারিয়েছেন এবং 300 জন আহত হয়েছেন। দেশটির একাধিক স্থানে এই ঘটনা ঘটে। খবর আল জাজিরা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যোগাযোগ যন্ত্রের বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানায়, একযোগে লেবাননের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে। পাশাপাশি হিজবুল্লাহর যোদ্ধা এবং লেবাননের নিরাপত্তা বাহিনী ব্যবহৃত অকিটকি ও রেডিওতেও বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার লেবানন জুড়ে হাজার হাজার পেজার বিস্ফোরিত হয়। টেলিযোগাযোগ যন্ত্রগুলোর এই বিস্ফোরণে 12 জন নিহত হয়েছেন। তাছাড়া 2000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। এ হামলার সাথে ইসরায়েলের জড়িত থাকার অভিযোগ উঠেছে। 5,000-এর বেশি বেসামরিক হত্যা করেছে জান্তা। মিয়ানমারে বিদ্রোহ সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমাতে আরও বেপরোয়া হয়ে উঠেছে ক্ষমতাসীন জান্তা। বাড়িয়েছে হত্যাযজ্ঞ। 3 বছর আগে সামরিক অভ্যুত্থানের পর থেকে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করেছে তারা। 2011 সালে ক্ষমতা দখলের পর জান্তা বাহিনী দেশটির 5,350 জন বেসামরিক নাগরিককে হত্যা করছে। এখনও তারা গণগ্রেপ্তার, হত্যা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে সমানতালে। বুধবার জাতিসংঘের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, 2021 সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এর প্রতিবাদে রাস্তায় নেমে আসে লাখো জনতা। শুরু হয় রক্তাক্ত সহিংসতা। বিক্ষোভ ধীরে ধীরে রূপ নেয় সশস্ত্র বিদ্রোহে। আজও দেশটির বিভিন্ন প্রান্তে চলে তীব্র লড়াই। মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুকের একটি প্রতিবেদনে বলা হয়, অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার সামরিক বাহিনীর হাতে 5,350 জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। তদন্তকারীরা দেশটিতে প্রবেশের অনুমতি না পাওয়ায় দূর থেকেই শত শত ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে। এতে বলা হয়েছে, নিহতদের মধ্যে 2,414 জন মারা গেছেন 2023-এর এপ্রিল থেকে 2024 সালের জুনের মধ্যে, যা আগের প্রতিবেদনের সময়ের তুলনায় 50% বেশি। এ সময়ে বিমান ও কামান হামলায় শত শত মানুষ নিহত হয়েছেন। 2017 সালে সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর নৃশংস দমন পীড়নের জন্য দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা চলছে। এবার লেবাননে অকিটকি বিস্ফোরণ, নিহত 20 জন। পেজার বিস্ফোরণের 12 জন মৃত্যুর পর এবার লেবানন জুড়ে বিস্ফোরিত হলো অকিটকি। এ ঘটনায় এখন পর্যন্ত 20 জন নিহত হয়েছেন এবং 450 জনের বেশি মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে হতাহতের খবর নিশ্চিত করেছে। এদিকে টেলিযোগাযোগের একের পর এক যন্ত্র বিস্ফোরণের ঘটনায় লেবাননে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দেশটিতে এখন মোবাইল ফোন ব্যবহার করতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। পেজার বিস্ফোরণের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সংশ্লিষ্টতার খবর দিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স। লেবাননের একটি নিরাপত্তা সূত্র এবং অন্য একটি সূত্রের বরাত দিয়ে তারা জানায়, হিজবুল্লাহর কেনা 5,000 পেজার ভেতরে বিস্ফোরক রেখে দিয়েছিল মোসাদ। হিজবুল্লাহ ও লেবাননের প্রধানমন্ত্রী ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করছেন, যদিও ইসরায়েল পেজার হামলার দায় স্বীকার করেনি। অকিটকি বিস্ফোরণের পেছনেও ইসরায়েলের হাত রয়েছে কিনা সেই সম্পর্কে অবশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি। ইসরায়েলের আকস্মিক হামলার নির্মম ইতিহাস। শত শত পিজার বিস্ফোরণে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে লেবানন জুড়ে। ভয়াবহ এ হামলায় ইসরায়েলকে অভিযুক্ত করছে ইরানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের আকস্মিক হামলা চালানোর দীর্ঘ ইতিহাস রয়েছে। সাইবার আক্রমণ থেকে শুরু করে রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণ, আত্মঘাতী ড্রোন হামলা এবং পারমাণবিক স্থাপনায় হামলার রেকর্ডও রয়েছে দেশটির। বুধবার ইসরায়েলের অমানবিক সেসব হামলার নির্মম চিত্র ধরা হয়েছে আরব নিউজের প্রতিবেদনে। জুলাই 2024 বৈরুত এবং
তেহরানে কয়েক ঘন্টার মধ্যে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুর ও ইরানের সর্বোচ্চ নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করে ইসরায়েল। ক্ষেপণাস্ত্রের সাহায্যে হানিয়ার নিজ বাসভবনে তাকে হত্যা করা হয়। জুলাই 2024 দক্ষিণ গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালিয়ে হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফকে হত্যার চেষ্টা চালায় ইসরায়েল। সে হামলায় শিশুসহ 90 জন নিহত হয়েছিল, তবে দেইফের মৃত্যু নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। এপ্রিল 2024 সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলায় ইরানের 2 জেনারেল নিহত হয়েছিলেন। প্রায় 300টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সাহায্যে আক্রমণ করা হয়। জানুয়ারি 2024 বৈরুতে ইসরায়েলের ড্রোন হামলায় নির্বাসনে থাকা হামাসের শীর্ষ কর্মকর্তা সালেহ আরোরি নিহত হয়েছিলেন। ডিসেম্বর 2023 সিরিয়ায় ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ডেন দীর্ঘদিনের উপদেষ্টা সৈয়দ রাজি মুসাফি দামেস্কের বাইরে ড্রোন হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলের এই হামলায় কড়া নিন্দা জানিয়েছিল ইরান। আজ ভাষণ দেবেন হিজবুল্লাহ প্রধান, আসতে পারে নতুন নির্দেশনা। যোদ্ধাদের উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার ভাষণ দেবেন লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে নতুন নির্দেশনা আসতে পারে। মঙ্গলবার হিজবুল্লাহর ব্যবহৃত হাজার হাজার পেজারে বিস্ফোরণ ঘটায় দখলদার ইসরায়েল। এরপর বুধবার অকিটকিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে আজ ভাষণ দেবে হিজবুল্লাহ প্রধান। খবর টাইমস অফ ইসরায়েলের। তার এই ভাষণ থেকে নতুন দিক নির্দেশনা আসতে পারে বলে জানিয়েছে গোষ্ঠীটির নির্বাহী কাউন্সিলের প্রধান হাশিম সাফিউদ্দিন। তিনি জানিয়েছেন, দখলদার ইসরায়েল পেজার ও ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে তাদের যেসব যোদ্ধাকে হত্যা করেছে তাদের হত্যার কঠোর ও রক্তক্ষয়ী প্রতিশোধ নেওয়া হবে। তিনি বলেন, এসব হামলার ব্যতিক্রমী শাস্তি হবে, এটি হবে রক্তক্ষয়ী শাস্তি। বুধবার হিজবুল্লাহর নেতা কথা বলবেন এবং তিনি সব খোলাসা করবেন। আমরা ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে নতুন পরিস্থিতি ও নতুন দ্বন্দ্বের মধ্যে থাকব। হিজবুল্লাহর এই নেতা আরও বলেন, শত্রুদের জানা উচিত আমরা পরাজিত নই, আমরা ভাঙব না, আমরা সরেও যাব না এবং শত্রুরা যা করছে আমরা তার প্রভাবিত হব না। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ কি নির্দেশনা দেন এ নিয়ে এখনও লেবাননের সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। যদিও গত 1 বছর ধরে দখলদার ইসরায়েলের সঙ্গে বড় ধরনের কোনো যুদ্ধে জড়িত হতে চাইছে না তিনি, তবে মঙ্গলবার ও বুধবার ইসরায়েল যা করছে সেটি তার অবস্থানকে পরিবর্তন করে দিতে পারে কিনা তা নিশ্চিত নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যে পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়া 2015 সালে ট্রাম্প যখন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলেন তখন থেকেই রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক নিয়ে আলোচনা শুরু। একটা অভিযোগ রয়েছে, সে বছর নির্বাচনে জয় পেতে ট্রাম্পকে সাহায্য করেছিলেন ক্রেমলিন। আগামী নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনেও রিপাবলিকান দলের প্রার্থী হয়েছেন ট্রাম্প। বারবার তিনি একটি দাবি করে আসছেন যে খুব দ্রুত রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে পারবেন তিনি, তবে এ নিয়ে বিস্তারিত কোনো পরিকল্পনা এখনো খোলাসা করেননি। এবারের নির্বাচনে ট্রাম্পের রানিং মেট জেডি ভান্স। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা এলে ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটনের ভূমিকা কি হতে পারে, এক পডকাস্টে সে বিষয়ে কিছুটা জানিয়েছেন তিনি। চলুন দেখে নেওয়া যাক কি রয়েছে এই পরিকল্পনায়। ইউক্রেন যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি যেসব নীতি হাতে নিয়েছে তার কড়া সমালোচনা করে আসছেন ট্রাম্প। তার মতে এই যুদ্ধে তহবিল ও অস্ত্র সরবরাহের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের কোনো ফায়দা হবে না। ট্রাম্পের একটি বড় দাবি হচ্ছে 2020 সালে তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেতেন তাহলে যুদ্ধ শুরু হতো না। এই যুদ্ধ 24 ঘন্টায় থামাতে পারবেন বলেও উচ্চ গলায় কথা বলেছেন তিনি। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ তুলে ধরেননি ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে গত সপ্তাহে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিসের সঙ্গে বিতর্কের মুখোমুখি হন ট্রাম্প। সেখানেও তিনি বলেছিলেন নভেম্বরে নির্বাচনে তিনি যদি জয় পান তাহলে জানুয়ারিতে প্রেসিডেন্ট পদে বসার আগেই যুদ্ধ থামাতে পারবেন। আর সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ কিভাবে থামানো যায় সে বিষয়ে আমরা একটি চমৎকার পরিকল্পনা করছি, তবে আমি ওই পরিকল্পনা আপনাদের কাছে প্রকাশ করব না, কারণ প্রকাশ করলে সেগুলো পরে ব্যবহার করতে পারবেন না।